আজকের ভিডিওতে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই যে ড্রামাটি আছে জর্জ বার্নার্ড শয়ের লেখা, জিবি শ, ঠিক আছে, এনার লেখা এই যে ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটার আমরা টেক্সট অ্যানালিসিস শুরু করব আজকের ভিডিওতে। এবং বলে রাখি এই ভিডিওর এই যে টেক্সট অ্যানালিসিস মানে এই ড্রামাটার কিন্তু আরও কয়েকটা পার্ট হবে, মানে আরও কয়েকটা ভিডিও হবে এবং পার্ট বাই পার্ট আমরা সেটা আলোচনা করব, ঠিক আমরা যেমনটা করেছি জাস্টিসের ক্ষেত্রে। জাস্টিসে কিন্তু আমরা আমাদের পুরো টেক্সট অ্যানালিসিস কমপ্লিট আছে, খুব সুন্দরভাবে আমরা সেটাকে অ্যানালিসিস করেছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত লাইন ধরে ধরে। এটাও ঠিক সেইভাবে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো এখানে এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান জর্জ বার্নার্ড শয়ের লেখা, এটার টেক্সটে অ্যানালিসিস লাইন বাই লাইন অ্যানালিসিস আসার আগে আমরা কয়েকটি পয়েন্ট অবশ্যই জেনে নেব এই ড্রামা সম্পর্কে। এগুলো জানলে পরে কি আমাদের ড্রামাটা ঠিক ভালোভাবে বুঝতে এবং পড়তে সুবিধা হবে, ঠিক আছে। তো সেই পয়েন্টগুলো আমরা অবশ্যই জানবো। তারপরে যেমন এই যে ড্রামাটা, এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান নামটা কিভাবে হলো, কোথার থেকে এসছে, ড্রামাটা কবে পারফর্ম করা হয়, কবে লেখা হয়, ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব, ঠিক আছে। ক্যারেক্টারের একটা চার্ট আমি তোমাদেরকে দেখাবো এবং কোন ক্যারেক্টার কার সঙ্গে কীভাবে রিলেটেড সেগুলো একটু দেখে নেব টেক্সট অ্যানালিসিসে আসার আগে, তাহলে আমাদের এই ড্রামাটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সেগুলো আমরা একটু অবশ্যই জানবো, তারপরে আমরা লাইন বাই লাইন টেক্সট অ্যানালিসিস শুরু করব। তো আজকের ভিডিওটা মেনলি আমাদের সেই ফোকাস থাকবে সেই কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে ভালোভাবে জানা, এবং টেক্সট অ্যানালিসিসও হবে, কিন্তু হয়তো আজকে টেক্সট অ্যানালিসিস খুব বেশি হবে না, বাট এর পর থেকে আমরা সেখানে বেশি করে টেক্সট অ্যানালিসিস করব, ঠিক আছে। তো এই যে আমরা প্রথমে বলি, এই যে জিবি শয়ের লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই যে ড্রামাটি আমরা আমাদের সিলেবাসে আছে, এসএলএসটি বা এমএসসি যারা পরীক্ষা দেবে 9-10-এর যে সিলেবাস আছে সেখানে এই যে ড্রামাটি আছে, এই ড্রামাটা আর্মস অ্যান্ড দ্য ম্যান প্রথম লেখা হয়েছিল কবে না, এটা জর্জ বার্নার্ড শ লিখেছেন 1894-তে, ওকে। এবং আগেকার কালে তোমরা জানো যে ড্রামাগুলোকে পারফর্ম করা হতো, স্টেজে পারফর্ম করা হতো, থিয়েটারে পারফর্ম করা হতো, এটাও ঠিক তেমনভাবে পারফর্ম করা হয়। 1894-তে লেখা হয়, ঠিক সেই বছরেই 1894-তে এটাকে স্টেজ পারফর্ম করা হয়। এবং এই যে স্টেজ পারফর্ম করা হয়, যে পয়েন্টগুলো আমি বলছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং তোমাদের কিন্তু উচিত এই পয়েন্টগুলোকে এগুলোকে নোট হিসেবে খাতায় লিখে নেওয়া, ঠিক আছে। তো এখানে এই যে 1894-তে এটাকে স্টেজ পারফর্ম করা হয়েছিল অ্যাভিনিউ থিয়েটারে, ঠিক আছে। অ্যাভিনিউ থিয়েটারে এটাকে প্রথম স্টেজ পারফর্ম করা হয়। এবং এই অ্যাভিনিউ থিয়েটারটা কোথায় না, এটা আছে লন্ডনের একটা থিয়েটার, অ্যাভিনিউ থিয়েটার, সেখানে এটাকে স্টেজ পারফর্ম করা হয় কত না 1894-তে, ঠিক আছে। এবং ঠিক এরপরে 1898-তে এটাকে পাবলিশ করা হয় বই রূপে, মানে কালেকশানে পাবলিশ করা হয় 1898-তে। এবং যেখানে পাবলিশ করা হয় তার নাম ছিল প্লেস প্লেজেন্ট। এখানে এটাকে কিন্তু পাবলিশ করা হয় আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই ড্রামাটিকে এখানে পাবলিশ করা হয়, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা আসবো এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই যে নামকরণটা কেন হলো, কোথার থেকে আসলো এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নামটা। তোমরা জানো যে ভার্জিল নাম শুনেছ, ভার্জিল, ঠিক আছে। এই ভার্জিল ছিলেন একজন রোমান পোয়েট, ঠিক আছে। এই ভার্জিল ছিল একজন রোমান পোয়েট, এবং এর যে একটা এপিক পোয়েম আছে তার নাম কি, যে এপিক পোয়েমটা আছে তার নাম হচ্ছে এনিড। তো ভার্জিলের রোমান পোয়েট ভার্জিলের লেখা এনিড, এটা হচ্ছে একটা এপিক পোয়েম, এবং এটা কিন্তু ল্যাটিন ভাষাতে লেখা, ঠিক আছে। এটা ল্যাটিন ভাষাতে লেখা। এই যে এনিড হচ্ছে যে এপিক পোয়েম, এখানে একটা লাইন ছিল, ফার্স্ট লাইন ছিল এরকম, লাইনটা আমি লিখে দিচ্ছি, আর্মা ভিরামকে কানো, এটা একটা লাইন ছিল, এটা একটা ল্যাটিন লাইন, ঠিক আছে। তোমরা মানে বুঝবে না, ল্যাটিন লাইন। এবং এটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করা যায় তাহলে ভার্জিলের লেখা, ঠিক আছে, ভার্জিলের লেখা এনিড, এটা হচ্ছে একটা এপিক পোয়েম যেটা ল্যাটিন ভাষায়, এবং এর একটা লাইন ছিল আর্মা ভিরামকে কানো। এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে এটা এরকম দাঁড়াবে,
আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং, ওটাকে ট্রান্সলেট করলে এটা দাঁড়াবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের জর্জ বার্নার্ড শ এই আই সিং এই কথাটিকে বাদ দিয়ে নিয়েছেন কি আর্মস অ্যান্ড দ্য ম্যান। সুতরাং সেখান থেকে এসছে এই আর্মস অ্যান্ড দ্য ম্যান কথাটি, এই যে ড্রামার লাইনটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান কোথার থেকে আসলো না, ভার্জিলের লেখা এ নিড তার তার লাইন আর্মা ভিরামকে কানো, সেখান থেকে এসছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। ওকে, এটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবার আমরা যা আসবো এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানে মেনলি কয়েকটা আমরা ক্যারেক্টার পাবো, সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং তারপরে আমরা আস্তে আস্তে টেক্সট অ্যানালিসিসে আসবো। ঠিক আছে, এখানে যে ক্যারেক্টারগুলো মেনলি আমরা পাবো, মেন যে ক্যারেক্টারকে আমরা পাবো একজন হচ্ছে রাইনা, সার্জিয়াস, আমরা পাবো ব্লাঞ্চলি, আমরা পাবো মেজর পেটকফ, আমরা পাবো ক্যাথরিন, আমরা পাবো লৌকা, আমরা পাবো নিকোলা। এই ক্যারেক্টারগুলো মোটামুটি আমরা পাবো এখানে। ঠিক আছে, এই ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটা আমি তোমাদের চার্ট দেখাচ্ছি ক্যারেক্টারের, আশা করি সেটা সেই চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো এর মধ্যে কে কার সঙ্গে কীভাবে সম্পর্কে জড়িয়ে আছে, তাহলে আমাদের এটা বুঝতে আর খুব সহজে আমরা টেক্সটটা বুঝতে পারবো। ঠিক আছে, খুব সহজে টেক্সটটা বুঝতে পারবো এবং সেখান থেকে আমরা মিনিংগুলো ভালোভাবে জানতে পারবো। তো চলো আমি সেই তোমাদের টেক্সট ক্যারেক্টারের যে চার্টটা আছে সেটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার ম্যাপ অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান। ঠিক আছে, এখানে ক্যারেক্টার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটু বুঝে নিতে পারলে ভালোভাবে আমাদের কিন্তু ড্রামাটা পড়তে সত্যি খুব উপকার হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি দেখি ভালো করে, মিডিলে দেখছি আমরা একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে রায়না। আমি বলেছি এই রায়না হচ্ছে আমাদের মোটামুটি মেন ক্যারেক্টার, আমরা এই ড্রামার বলতে পারি। এই রায়নাটা হচ্ছে বুলগেরিয়ার একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি আছে এবং সেই ফ্যামিলিতে পেটকফ ফ্যামিলি যে ফ্যামিলিটার নাম, সেই পেটকফ ফ্যামিলিতে মেজর পেটকফ এবং ক্যাথরিন পেটকফের মেয়ে হচ্ছে রায়না। এবং এই রায়না সমস্ত রকম সমাজের, যেহেতু অ্যারিস্টোক্রেটিক একটা ফ্যামিলির মেয়ে, সমস্ত রকম সুযোগ সুবিধা সে ভোগ করে। এবং এই রায়না হচ্ছে একজন 23 বছরের একজন মেয়ে। ঠিক আছে, ইয়াং একজন মেয়ে, 23 বছরের মেয়ে। এবং এই রায়না ক্যারেক্টারটাকে যদি আমরা দেখি, এই রায়না ক্যারেক্টারটা একটু কি মানে কেমন, সে লাইফটাকে বা জীবনটাকে রোম্যান্টিক ওয়েতে দেখতে পছন্দ করে। ঠিক আছে, সে বাস্তববাদী অতটা ঠিক নয়, সে যুদ্ধটাকে রোম্যান্টিক ওয়েতে দেখছে। এখানে আমরা দেখব যে সার্জিয়াস যখন যুদ্ধ থেকে ফিরে আসবে, ব্যাটেল অ্যাট স্লিপ নিডস এরকম একটা জায়গা আছে, আমরা দেখব ক্যাথরিন সেখান থেকে যখন সার্জিয়াস যুদ্ধ করে ফিরে আসবে, জয়লাভ করে ফিরে আসবে, তখন আমরা দেখব যে ক্যাথরিন এই রায়নার কাছে সার্জিয়াসের সম্পর্কে এরকম কথা বলছে যে সার্জিয়াস হচ্ছে হিরো অফ দ্য ওয়ার। ঠিক আছে, তারপরে আইডল অফ দ্য রেজিমেন্ট, এই কথাগুলো শুনে সে খুব মানে উৎসুক হয়ে উঠছে রায়না। মানে সে এই যুদ্ধটাকে সে যুদ্ধ বলে মনে করে না, সে যুদ্ধটাকে একরকম মানে তার কাছে যুদ্ধটা একটা রোম্যান্টিসিজমের ব্যাপার, এরকম একটা ক্যারেক্টার রায়না। ঠিক আছে, আর এই রায়নার বাবা হচ্ছে মেজর পেটকফ এবং মা হচ্ছে ক্যাথরিন পেটকফ। এরা দুজন স্বামী স্ত্রী, তোমরা দেখতেই পাচ্ছ, এরা হচ্ছে ম্যারিড। আচ্ছা, এদের সম্পর্কে আসার আগে আমরা একটা ক্যারেক্টার পাবো, সেটা হচ্ছে সার্জিয়াস। এই সার্জিয়াস হচ্ছে বুলগেরিয়ার যে আর্মি ছিল তার একটা সোলজার, বুলগেরিয়ান আর্মির সোলজার। এবং সার্জিয়াস হচ্ছে ক্যাভালরি চার্জ, মিনস হচ্ছে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে। ঠিক আছে, এবং এই সার্জিয়াস হচ্ছে হ্যান্ডসাম একজন। এই রায়নার ফিয়ন্সে হচ্ছে সার্জিয়াস। ঠিক আছে, রায়নার সার্জিয়াস হচ্ছে এঙ্গেজ। ঠিক আছে, রায়নার ফিয়ন্সে হচ্ছে সার্জিয়াস। এবং এই সার্জিয়াস বললাম যে বুলগেরিয়ান আর্মির একজন সোলজার এবং সে খুব হ্যান্ডসাম একজন। আমরা তার রায়নার যখন অ্যাক্ট 1 শুরু হবে, আমরা দেখব যে রায়নার ঘরে এই সার্জিয়াসের একটা খুব লফি বিয়ারিং, ঠিক আছে, ম্যাগনেটিক গ্লান্স, এরকম কিছু অ্যাডজেক্টিভ সার্জিয়াস সম্পর্কে ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা দেখব।
ঠিক আছে। আর এই সার্জিয়াস ক্যারেক্টারটা যদি আমরা বলি, এই সার্জিয়াস ক্যারেক্টারটা অনেকটা, এই সার্জিয়াসও মনে করে যে যুদ্ধটাকে তিনি সে মানে যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি এরকমভাবে দেখেন না। তার কাছে যুদ্ধ মানে সে একটা যুদ্ধে যাচ্ছে, সেখান থেকে যুদ্ধ জয় করে ফিরে আসছে, সে নিজেকে একজন নায়ক মনে করছে, ঠিক আছে। সেই যুদ্ধের সেই বলছে আইডল অফ দ্য রেজিমেন্ট, মানে সেই আইডল মিনস হচ্ছে যাকে শ্রদ্ধার যে ব্যক্তি, যাকে পুজো করা যায়, পূজনীয়, ঠিক আছে। তো সেই রকম একটা ক্যারেক্টার এই সার্জিয়াস মিনস হচ্ছে। সার্জিয়াসও কিন্তু তার মধ্যে বাস্তববাদী অতটা নেই, এও হচ্ছে একরকম কি বলবো, মানে সেই যুদ্ধটাকে গ্লোরিফাই করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা ক্যারেক্টার পাবো, ব্লান্টসলি। এই ব্লান্টসলি হচ্ছে 34 বছরের একজন সুইস, ঠিক আছে, মানে সুইজারল্যান্ডের একজন ব্যক্তি হচ্ছে এই ব্লান্টসলি। তার বয়সটা হচ্ছে 34 এবং একে বলা হয়েছে একজন মার্সিনারি সোলজার। মার্সিনারি সোলজার মিনস হচ্ছে যারা টাকার বিনিময়ে লড়ে, ঠিক আছে, টাকার বিনিময়ে যুদ্ধ করে, সে হচ্ছে মার্সিনারি সোলজার। এই ব্লান্টসলি হচ্ছে একজন সেই মার্সিনারি সোলজার। এই সুইসের বাসিন্দা হলেও মানে সুইজারল্যান্ডের, সে যুদ্ধ করছে কাদের হয়ে? সার্বিয়ার হয়ে যুদ্ধ করছে বুলগেরিয়ার বিরুদ্ধে, ঠিক আছে। আচ্ছা, এবার এরপরে আচ্ছা আমরা তো সেই এই যে ড্রামাটা আছে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার একটু আগে বলে নিলে ভালো হতো, ঠিক আছে, তাহলে এগুলো বুঝতে আরও সুবিধা হতো। যাই হোক, আমি বলছি সেটা এরপরেই বলছি। আমরা ক্যারেক্টারটা যখন ধরেছি একটু ক্যারেক্টারগুলো দেখে নিই। তারপরে হচ্ছে এই ব্লান্টসলি হচ্ছে খুব মানে হচ্ছে সার্জিয়াসের আবার বিপরীত। কিন্তু একজন বাস্তববাদী, তার কাছে যুদ্ধটা যুদ্ধ মানে সেখানে মৃত্যু ক্ষয়ক্ষতি হবে, এটাই, সে একজন বাস্তববাদী সোলজার, এই ব্লান্টসলি এবং মার্সিনারি সোলজার। আর যে ক্যারেক্টারগুলো আছে আমরা পাবো নিকোলা লৌকা। এই লৌকা হচ্ছে একজন সার্ভেন্ট, ফিমেল সার্ভেন্ট। এই লৌকা হচ্ছে রাইনার মেনলি সার্ভেন্ট, ঠিক আছে। তো এখানে তোমরা দেখছো এই যে রায়না আর এই ব্লান্টসলিকে প্রোটেক্ট করছে কে? রায়না। আবার রায়না আর সার্জিয়াস হচ্ছে এঙ্গেজ, ঠিক আছে। রায়নার বাবা হচ্ছে পেটকফ, মা হচ্ছে ক্যাথরিন, মানে এরা হচ্ছে স্বামী স্ত্রী, ম্যারিড। আর এই লৌকা হচ্ছে সার্ভেন্ট, রায়নার সার্ভেন্ট, আর নিকোলা হচ্ছে আর একজন সার্ভেন্ট, ঠিক আছে। এই নিকোলা আর লৌকা এরা আবার এঙ্গেজ, কিন্তু এরা আবার এদের মধ্যে কিন্তু আবার দুজনের ক্যারেক্টার দুরকম। মানে এই লৌকা হচ্ছে সার্ভেন্ট হলেও তার সোলটা কিন্তু সার্ভেন্টের মতো নয়। সে সার্ভেন্ট হয়েও সেখান থেকে বেরিয়ে এসে সমাজের উচ্চ পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সমাজের উচ্চ স্থানে নিজেকে দেখতে চায়। কিন্তু নিকোলা কেমন? নিকোলা যে সার্ভেন্ট, তার সোলটাও সার্ভেন্ট। সে যে সার্ভেন্ট হিসেবেই সে যেন খুশি, সেখান থেকে সে বের হতে চায় না, ঠিক আছে। এরকম একটা ক্যারেক্টার, ওকে। তো ক্যারেক্টারগুলো মোটামুটি সম্পর্কে বললাম। আমরা এরপরে এদের যখন স্পিচগুলো পড়বো না, আমাদের পুরো বিষয়টা আরও খুব ভালোভাবে বোঝা যাবে, তার ক্যারেক্টারটা কী রকম আরও ভালোভাবে আমরা তখন বুঝতে পারবো, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি আমাদের সেই টেক্সট অ্যানালিসিস, এবং সেখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবো এই যে ড্রামাটা আছে, ঠিক আছে। দেখো, এখানে আমরা একটা যুদ্ধের রেফারেন্স পাবো। যুদ্ধের রেফারেন্স সেটা হচ্ছে কেমন? সেটা হচ্ছে সার্বো বুলগেরিয়ান ওয়ার, ঠিক আছে। সার্বো বুলগেরিয়ান ওয়ার, যেটা কবে হয়? 1885-তে। এই 1885-তে একটা যুদ্ধ হয় সার্বিয়া এবং বুলগেরিয়ার মধ্যে, যেটাকে বলা হয় সার্বো বুলগেরিয়ান ওয়ার, ঠিক আছে। এই যুদ্ধের একটা রেফারেন্স আমরা এখানে পাবো, কিন্তু এখানে এটা একটা যুদ্ধের রেফারেন্স পেলেও এটাকে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ড্রামাটা, এটাকে বলা হয়েছে এটা একটা কমেডি। এখানে যুদ্ধের রেফারেন্স আছে, কিন্তু এটা কোনো একটা হিস্ট্রিক বা মানে হিস্টোরিক্যাল কোনো কিন্তু ড্রামা নয়, এটা একটা কমেডি, ঠিক আছে। এবং বিভিন্ন ক্রিটিক এটার বিভিন্ন রকমভাবে বলেছেন। কেউ বলেছেন হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক কমেডি, কেউ বলেছেন অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, ঠিক আছে, কেউ বলেছে কমেডি অফ ম্যানার্স, ঠিক আছে। তারপরে এটাকে বিভিন্নভাবে ডাকা হয়। তো এর একটা নাম আছে, এর একটা যদি আমরা দেখি, এর একটা সাব টাইটেল আছে, যেটা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস, ঠিক আছে। অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস।
যেহেতু এখানে তিনটে অ্যাক্টস আছে, আমরা এখানে তিনটে অ্যাক্ট পাবো, অ্যাক্ট 1, অ্যাক্ট 2 অ্যান্ড অ্যাক্ট 3। অ্যাক্ট 1টা শুরু হচ্ছে বুলগেরিয়ার একটা স্মল টাউনে, সেই পেটকভ ফ্যামিলির রায়না যে ক্যারেক্টার আছে তার বেডরুমে হচ্ছে অ্যাক্ট 1 শুরু হচ্ছে। সেকেন্ড অ্যাক্ট হচ্ছে সেই পেটকভ ফ্যামিলির বাগানে, গার্ডেনে হচ্ছে সেকেন্ড অ্যাক্ট। এবং থার্ড অ্যাক্ট হচ্ছে সেই পেটকভ ফ্যামিলির একটা লাইব্রেরি আছে যেটা টোটাল বুলগেরিয়াতে একটাই আছে, সেই সেখানে শুরু হচ্ছে অ্যাক্ট 3। ঠিক আছে, তো এইভাবে আমরা তিনটে অ্যাক্ট পাবো। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস, এটা অবশ্যই একটু মনে রাখবে। ঠিক আছে, আর এখানে ক্যারেক্টারগুলো আমি সম্পর্কে বললাম, আমরা মেজর পেটকভ এবং ক্যাথরিন সম্পর্কে একটু বলা দরকার। এই ক্যাথরিন হচ্ছে মহিলাটা, মানে রায়নার যিনি মা, তিনি হচ্ছেন ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করতে চান। তিনি একজন অত্যন্ত ফ্যাশনেবল একটা স্টাইলিশ মহিলা। ঠিক আছে, তিনি চাকরদের ডাকানোর জন্য বাড়িতে ইলেকট্রিক বেল লাগিয়েছেন। তিনি সবসময় একটা টি গাউন পরে ঘুরে বেড়ান, মানে সে ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাডাপ্ট করতে চায়। কিন্তু তার হাজব্যান্ড মানে রায়নার বাবা মেজর পেটকভ, সে আবার কিন্তু একটু তার থেকে আলাদা। ঠিক আছে, বিপরীত টাইপের। তো যাই হোক, আমরা এবার টেক্সট অ্যানালিসিস শুরু করব। আমরা তাদের সেই স্পিচের মধ্য দিয়ে তাদের ক্যারেক্টারটাকে আরও আমরা ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো এই হয়ে গেল মোটামুটি আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে যে পয়েন্টগুলো আমাদের অবশ্যই জানা দরকার, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জেনে নিলাম। তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, আমি যেগুলো বললাম অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমার। এক্ষুনি আমরা এবার টেক্সট অ্যানালিসিসটা শুরু করব, আর এরপরেও কিছু কথা যেগুলো যেখানে বলার দরকার হবে আমি অবশ্যই বলে দেবো, এবং টেক্সট অ্যানালিসিসটা আমরা ধীরে ধীরে খুব সুন্দরভাবে লাইন বাই লাইন অ্যানালিসিস করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান, অ্যাক্ট 1। আর একটা কথা বলে রাখি, তোমরা জাস্টিসেরও কিন্তু টেক্সট অ্যানালিসিস কমপ্লিট আছে, তোমরা জানো, তার প্লেলিস্ট করা আছে, চাইলে দেখে নিতে পারো। শুধু জাস্টিস নয়, সমগ্র 9-10 সিলেবাসের প্রায় সিলেবাস সবটাই কমপ্লিট আছে। পোয়েম বলো, শর্ট স্টোরি বলো, এসে বলো, ড্রামা বলো, সব কিন্তু লাইন বাই লাইন টেক্সট অ্যানালিসিস খুব সুন্দরভাবে করা আছে বাংলাতে। ঠিক আছে, তোমরা চাইলে সেগুলো যদি ইচ্ছা হয় তোমরা দেখে নিতে পারো। আর তোমরা কেউ যদি মনে করো যে তোমরা অনলাইন কোচিং করতে ইচ্ছুক, আমাদের কিন্তু অনলাইনও কোচিংও করানো হয়। ঠিক আছে, সেখানে নোটস দেওয়া হয়, তোমরা জানো, অনেকেই আছো সেখানে, আর যারা জানো না তাদের জন্য মেনলি বলছি। সেখানে নোটস দেওয়া হয়, পিডিএফ নোটস, একটা টপিক থেকে 2টো পিডিএফ দেওয়া হয়, আর একটা ডেসক্রিপটিভ পিডিএফ যেখানে সমস্ত রকম ডিটেলস সব লেখা থাকে। ঠিক আছে, এক্সপ্লেইন করা থাকে, লাইন বাই লাইন এক্সপ্লেইন করা থাকে, তারপরে সেই টপিকটা সম্পর্কে এক্সপ্লেইন করা থাকবে, সেখানে অনলাইনার থাকবে। আর একটা পিডিএফ দেওয়া হয় যেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউর পিডিএফ। ঠিক আছে, তারপরে সেখান থেকে অনলাইন মক টেস্টও নেওয়া হয়, তোমরা জানো। তো কেউ যদি তোমরা কোচিং নিতে চাও, অনলাইন কোচিংও হয়ে থাকে, তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, চাইলে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আর এখানে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের লিঙ্ক পাবে, সেখানেও তোমরা চাইলে জুড়ে যেতে পারো, সব রকম আপডেট পেয়ে যাবে। এখানে একটা ফেসবুকের গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে বিভিন্ন রকম প্রশ্ন শেয়ার করা হয়, তোমরা চাইলে সেগুলো সেখানে অ্যাড হয়ে থাকতে পারো। ঠিক আছে, চলো আমরা শুরু করছি আমাদের আজকের অ্যাক্ট 1। অ্যাক্ট 1 শুরু হচ্ছে নাইট, রাত্রের বেলা। ঠিক আছে, আর লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়া একটা দেশ, তার আমরা যদি বুলগেরিয়ার ক্যাপিটাল দেখি, ক্যাপিটাল হচ্ছে সোফিয়া। ঠিক আছে, আর একটা পাবো আমরা যে দেশ এখানে বললাম, সার্বিয়া, তার ক্যাপিটাল কি? তার ক্যাপিটাল হচ্ছে বেলগ্রেড। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। ঠিক আছে, তো লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়ার একটা বাড়িতে একটা মহিলা, তার বেড চেম্বারের ঘটনা, রাত্রের বেলার ঘটনা। সরি, ওকে, আমি একটু আস্তে বলছি, হ্যাঁ, আমার একটু গলায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, নাইট আ লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়া ইন এ স্মল টাউন নিয়ার দ্য ড্রাগোমান পাস। বুলগেরিয়ার একটা ছোট্ট শহর আছে, সেই শহরের কাছাকাছি, নিয়ার দ্য ড্রাগোমান পাস, ড্রাগোমানসের কাছাকাছি একটা শহর,
একটা সেই শহরের একটা বাড়ি, সেই বাড়ির একটা মহিলার বেড চেম্বারের ঘটনা রাত্রের বেলা। লেট ইন নভেম্বর ইন দ্য ইয়ার 1885, 1885 সালের নভেম্বরের শেষের দিকের ঘটনা, মানে নভেম্বর, লেট নভেম্বর মানে নভেম্বরটা শেষের দিকে, ঠিক আছে। ড্রাগোমান পাস, ড্রাগোমান পাসটা কি? পাস মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলে থাকি গিরিপথ, তাই না? আমরা আমাদের যেমন সিকিমে আছে নাথুলা, জেলেপলা, ঠিক আছে, অরুণাচল প্রদেশে আছে বমডিলা, কাশ্মীরে আছে জোজিলা, বানিহাল, এগুলো হচ্ছে এক একটা পাস। তো সেরকমই একটা পাস ড্রাগোমান পাস, ঠিক আছে। সেই ড্রাগোমান পাসের কাছের একটা শহর, সেই শহরের একটা বাড়ির ঘটনা রাত্রের বেলা, ঠিক আছে। through an open through an open window with a little balcony, a peak of the Balkans, wonderfully white and beautifully in the starlit snow, seems quite close at hand, though it is really miles away. Through an open window with a little balcony, সেই বাড়িতে একটা ব্যালকনি আছে, ঠিক আছে, সেখানে একটা জানলা আছে, জানলাটা হচ্ছে সেই জানলার থ্রু অ্যান ওপেন উইন্ডো উইথ আ লিটল ব্যালকনি, ব্যালকনি সেই ওখানে একটা জানলা আছে, জানলাটা ওপেন আছে, ঠিক আছে। সেই ব্যালকনি থেকে কি হচ্ছে, এ পিক অফ দ্য বলকানস, পিক অফ দ্য বলকানস, বলকানসটা হচ্ছে মাউন্টেন রেঞ্জ একটা, ঠিক আছে, মাউন্টেন রেঞ্জ মানে এখানে সেই মাউন্টেন রেঞ্জের একটা পিক, একটা চূড়া, ঠিক আছে। বলকান হচ্ছে মাউন্টেন রেঞ্জ মানে সেখানে অনেকগুলো চূড়া আছে, এরকম এরকম আমরা বলতেই পারি, ঠিক আছে। এই পুরোটাকে আমরা বলতে পারি মাউন্টেন, এটাকে আমরা বলতে পারি যে বলকানস, এবং এর এক একটা চূড়া, এইগুলো কিন্তু এক একটা চূড়া, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, অনেকগুলোই চূড়া যেহেতু এখানে আছে তাই এটাকে বলা হয় মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে। তো এই যে বলকান মাউন্টেন রেঞ্জ এর একটা পিক, যে কোনো একটা পিক কি হচ্ছে, ওয়ান্ডারফুলি হোয়াইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্টারলিট স্নো, ওয়ান্ডারফুলি হোয়াইট সাদা হয়ে আছে, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর দেখাচ্ছে, ইন দ্য স্টারলিট স্নো, সেই পিকের উপরে কি হয়েছে, বরফ পড়েছে, এবং সেই তারার লাইটে সেই বরফগুলি, তারার লাইট সেই বরফগুলিতে পড়ছে এবং সেটা একটু জল জল করছে, সেটা একদম খুব সুন্দর দেখাচ্ছে, ওয়ান্ডারফুলি হোয়াইট সাদা দেখাচ্ছে, বিউটিফুল দেখাচ্ছে সেই দৃশ্যটাকে, ঠিক আছে। সিমস কোয়াইট ক্লোজ, এটা কোথার থেকে দেখছে, সেই বাড়ির ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। সিমস কোয়াইট ক্লোজ অ্যাট হ্যান্ড, যদিও এটাকে খুব কাছেই মনে হচ্ছে, এই যে বলকান, পিক অফ দ্য বলকান মানে বলকানস রেঞ্জটা মনে হচ্ছে যেন খুব কাছেই, কোয়াইট ক্লোজ অ্যাট হ্যান্ড, যেটা খুব কাছেই, দো ইট ইজ রিয়েলি মাইলস অ্যাওয়ে, যদিও আসলে এটা অনেকটা মাইল অ্যাওয়ে, মাইল মানে মাইল দূরে, ঠিক আছে। দ্য ইন্টেরিয়ার অফ দ্য রুম ইজ নট লাইক এনিথিং, এবার সে ঘরটার বর্ণনা দিচ্ছে, দ্য ইন্টেরিয়ার অফ দ্য রুম। আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, আমরা এখানে মেনলি ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন এর একটা ক্লাস দেখব, ঠিক আছে। আমরা এখানে আইডিয়ালিজম ভার্সেস যেটাকে বলা হয় রোম্যান্টিসিজম, ঠিক আছে, তার একটা ক্লাস দেখব, ঠিক আছে। আমরা এখানে ওয়েস্টার্ন মানে প্রাচ্যন পাশ্চাত্যর ক্লাস দেখব, আমরা এখানে এখানে এই একটু পরেই আছে, আমরা সেখানে আসছে আমি বলছি, ঠিক আছে। আর এটার আমরা যদি থিম দেখতে চাই, এটার কিন্তু থিমটাকে আমরা বলতে পারি লাভ অ্যান্ড ওয়ার, ঠিক আছে। যদি জিজ্ঞাসা করা হয় এই ড্রামাটার থিমটা কি, সেটা হবে লাভ অ্যান্ড ওয়ার, ঠিক আছে, লাভ অ্যান্ড ওয়ার, ওকে। চলো, দ্য ইন্টেরিয়ার অফ দ্য রুম ইজ নট লাইক এনিথিং, ইন্টেরিয়ার অফ দ্য রুম মানে ঘরের সেই ইন্টেরিয়ার, ইন্টেরিয়ার মানে এখানে আমরা বলতে পারি ঘর সাজানোর যেসব যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়, যেমন সেই ঘরের খাট, সেই ঘরের সোফা, সেই ঘরের আলমিরা, সেগুলোকে বলানো হচ্ছে, ঠিক আছে। দ্য ইন্টেরিয়ার অফ দ্য রুম ইজ নট লাইক এনিথিং টু বি সিন ইন দ্য ইস্ট অফ ইউরোপ, সেই ঘরের ইন্টেরিয়ারগুলো বলছে ইজ নট লাইক এনিথিং টু বি সিন ইন দ্য ইস্ট অফ ইউরোপ, ইউরোপের ইস্ট ইউরোপে যেমনটা দেখা যায় সেরকম নয় এই ঘরের ইন্টেরিয়ারটা, ঘরের সেই জিনিসপত্রগুলো ইস্ট অফ ইউরোপ, ঠিক আছে, ইউরোপের ইস্টে যেমনটা দেখা যায় তেমনটা নয়। ইট ইজ হাফ রিচ বুলগারিয়ান, হাফ চিফ ভিয়েনিস, এটা ইম্পর্টেন্ট।
বলছে ইট ইজ হাফ রিচ বুলগারিয়ান, সেখানে বুলগেরিয়ার কিছু জিনিসপত্র আছে এবং সেখানে ভিয়েনিজ মানে ভিয়েনা কোন দেশের রাজধানী? অস্ট্রিয়ার রাজধানী। সেখানে বুলগেরিয়ার কিছু জিনিসপত্র আছে এবং সেখানে ভিয়েনার অস্ট্রিয়ার কিছু জিনিসপত্র আছে। এবং বুলগেরিয়ার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কি বলছে? রিচ, মানে বুলগেরিয়ার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রিচ টাইপের মানে দামি, আর যেগুলো ভিয়েনার আছে অস্ট্রিয়ার যে জিনিসপত্র আছে সেগুলো চিপ, ঠিক আছে, সস্তা টাইপের, ঠিক আছে। অ্যাবভ দ্য হেড অফ দ্য, তাহলে এখানে আমরা কিন্তু দেখলাম যে ঘরের ইন্টেরিয়ারে যে ইন্টেরিয়ার বলতে যে ঘরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দুটো কালচারের অ্যামালগেশন, ঠিক আছে, দুটো কালচারের মিশ্রণ এখানে আছে, ঠিক আছে। অ্যাবভ দ্য হেড অফ দ্য বেড, এবং বেডের মাথার দিকটায় হুইচ স্ট্যান্ডস এগেন্স্ট আ লিটল ওয়াল, বেডের মাথার দিকটায় একটা দেয়াল আছে যেটা কি করা আছে? কাটিং অফ দ্য লেফট হ্যান্ড কর্নার অফ দ্য রুম, এবং সেই দেয়ালটাকে সেই রুমের হচ্ছে লেফট হ্যান্ড কর্নার বা সাইডের দিকে একটা দেয়াল আছে, সেই দেয়ালে কাটিং করা আছে। কাটিং করা আছে মানে কি? সেই দেয়ালটাকে মনে করো একটা একটু কাটিং করে মানে একটু কেটে সেখানে একটা কী করা আছে? ইজ এ পেইন্টেড উডেন শ্রাইন, সেখানে একটা রং করা কাঠের শ্রাইন আছে। শ্রাইনটা কি? শ্রাইন বলতে আমরা বলতে পারি ছোট্ট একটা মানে আমাদের ভাষায় ছোট একটা মন্দির টাইপের, যেখানে পিপল কাম টু প্রে, ঠিক আছে, সেরকম একটা জায়গা বাড়িতে যেরকম থাকে প্রার্থনা করার জন্য, ঈশ্বরকে ডাকার জন্য, সেরকম একটা পজিশন করানো আছে সেই দেয়ালে, ঠিক আছে। দেয়ালটাকে কেটে কী আছে সেখানে? বলছে ইজ এ পেইন্টেড উডেন শ্রাইন ব্লু অ্যান্ড গোল্ড, এবং সেখানে ব্লু কালার অ্যান্ড গোল্ড কালারের, ঠিক আছে, উইথ অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট, সেখানে জিসাস ক্রাইস্টের একটা ইমেজ আছে, আইভরি ইমেজ। আইভরি মিনস হচ্ছে হাতির দাঁতের তৈরি ইমেজ, বোঝা গেল? সেখানে সেই দেয়ালে সেই দেয়াল কাটিং করে সেখানে হচ্ছে উডেন শ্রাইন আছে এবং সেখানে একটা আইভরি ইমেজ অফ ক্রাইস্টের একটা হাতির দাঁতের তৈরি ইমেজ আছে। অ্যান্ড এ লাইট হ্যাঙ্গিং বিফোর ইট, এবং সেই ইমেজটার সামনে একটা লাইট আছে যেটা ঝুলছে। ইন এ পিয়ার্স মেটাল বলের একটা সেই বল থেকে সেই লাইটটা ঝুলছে, সাসপেন্ডেড বাই 3 চেইনস, এবং এই বলটা সাসপেন্ডেড মিনস হচ্ছে ঝুলে আছে। কিভাবে ঝুলে আছে? বাই 3 চেইনস, 3টে চেন দ্বারা ঝুলে আছে, ঠিক আছে। সেই 3টে চেন দ্বারা ঝুলে আছে বলটা, এবং সেই বলটা থেকে একটা লাইট ঝুলছে জেসাস ক্রাইস্টের সামনে, ওকে। দ্য প্রিন্সিপাল সিট, প্রধান যে সিট, প্লেস টুয়ার্ডস দ্য আদার সাইড অফ দ্য রুম, প্রিন্সিপাল প্রধান সিট যেটা প্লেসড রাখা আছে কোথায়? টুয়ার্ডস দ্য আদার সাইড অফ দ্য রুম। তো আদার সাইড অফ দ্য রুম মানে আমরা এখানে দেখেছি যে লেফট হ্যান্ড কর্নার, সেই লেফট হ্যান্ড কর্নারে এই যে উডেন শ্রাইন আছে, আর এখানে বলছে আদার সাইড মানে ওটা যদি লেফট হ্যান্ড হয় মানে এটা রাইট সাইডের কথা বলছে, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল সিট প্লেস টুয়ার্ডস দ্য আদার সাইড মিনস হচ্ছে রাইট সাইড অফ দ্য রুম, প্রিন্সিপাল সিটটা রাইট সাইডে রাখা আছে রুমের। অ্যান্ড অপোজিট দ্য উইন্ডো, এবং উইন্ডোটার ঠিক যে জানলাটা যেখানে আছে তার ঠিক উল্টো দিকে অপোজিটে রাখা আছে সেই হচ্ছে প্রিন্সিপাল সিটটা, ঠিক আছে। ইজ এ টার্কিশ অটোমান, এবং প্রিন্সিপাল সিটটা হচ্ছে একটা টার্কিশ অটোমান মানে তুরস্কের তৈরি। অটোম্যানস মেন বলতে আমরা সোফা বলতে পারি, একটা সোফা রাখা আছে, ওকে। দ্য কাউন্টার পেন অ্যান্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড, দ্য কাউন্টার পেন মিনস হচ্ছে বিছানার যে চাদর, অ্যান্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড, এবং সেই বেডের যে হ্যাঙ্গিংস বলতে তোমরা যা বোঝো মানে আগেকার কালে বেডগুলো যে বিভিন্ন রকম কাপড় দিয়ে ডিজাইন করা হতো বেডের সাইডগুলো, ঠিক আছে, সেইগুলোর কথা বলা হচ্ছে। বিছানার চাদর অ্যান্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড, এবং সেই বেডের সেই হ্যাঙ্গিংসগুলো সেখান থেকে যে কাপড়গুলো ঝুলছে। দ্য উইন্ডো কার্টেন্স, এবং জানলার কার্টেন্স পর্দাগুলো। দ্য লিটল কার্পেট অ্যান্ড অল দ্য অর্নামেন্টাল টেক্সটাইল ফ্যাব্রিক্স ইন দ্য রুম আর ওরিয়েন্টাল অ্যান্ড গর্জিয়াস। তাহলে সেই ঘরের যে কাউন্টার পেন আছে, সেই ঘরের যে উইন্ডো কার্টেন্স আছে, ঠিক আছে, সেখানে যে হ্যাঙ্গিংসগুলো আছে, সেখানে যে লিটল কার্পেট আছে, এবং সেখানে যে অর্নামেন্টাল টেক্সটাইল ফ্যাব্রিক্স মিনস হচ্ছে মানে হাতে বোনা উলের যেসব ফ্যাব্রিক্সগুলো, ঠিক আছে, আর অল ইন দ্য রুম আর ওরিয়েন্টাল অ্যান্ড গর্জিয়াস, এই জিনিসগুলো ওরিয়েন্টাল
ওরিয়েন্টাল মিনস হচ্ছে এখানে আমরা বলতে পারি পূর্ব, ঠিক আছে, ইস্ট। ওরিয়েন্টাল মিনস আমরা এখানে পূর্ব, ইস্ট মানে হচ্ছে প্রাচ্য, ঠিক আছে, পাশ্চাত্য নয় কিন্তু প্রাচ্য। তো এই জিনিসগুলো হচ্ছে বলছে প্রাচ্যের জিনিস এবং সেগুলো হচ্ছে গর্জিয়াস, ঠিক আছে। ইস্টের যে জিনিসগুলো সেগুলো খুব গর্জিয়াস, এবং কোনগুলো এখানে বলাই আছে যে উইন্ডো কার্টেন্স, লিটল কার্পেট, অর্নামেন্টাল ফ্যাব্রিক্স, কাউন্টার পেন, হ্যাঙ্গিং, সেগুলো হচ্ছে খুব গর্জিয়াস, এগুলো ইস্টের। ওরিয়েন্টাল মিনস হচ্ছে ইস্ট। দ্য পেপার অন দ্য ওয়াল, এবং দ্য পেপার অন দ্য ওয়ালস ইজ অক্সিডেন্টাল অ্যান্ড পাল্ট্রি, এবং সেই দেয়ালের যে কথাটা বলেছিল সেখানে কিছু পেপারের ডিজাইন করা আছে, পেপার অন দ্য ওয়াল, সেখানে কিছু পেপার মারা আছে, সেই পেপারগুলো অক্সিডেন্টাল মিনস হচ্ছে ওয়েস্টার্ন, ঠিক আছে, ওয়েস্টার্ন অ্যান্ড পাল্ট্রি। পাল্ট্রি মিনস হচ্ছে এখানে নট ভ্যালুয়েবল, ঠিক আছে, নট মানে এক্সট্রা অর্ডিনারি, নট এক্সপেন্সিভ, সেগুলো। পাল্ট্রি মিনস হচ্ছে ওই যেটাকে আমরা বলে সামান্য বা তুচ্ছ যেটাকে বলে থাকি, ঠিক আছে, সেই রকম জিনিস। তো অক্সিডেন্টাল আর ওরিয়েন্টাল কোনগুলো বোঝা গেছে আশা করি। তারপরে দেখো দ্য ওয়াশ স্ট্যান্ড। ওয়াশ স্ট্যান্ড বলতে আমরা যে বেসিন ব্যবহার করি সেটাকেই ধরে নিতে পারো। দ্য ওয়াশ স্ট্যান্ড এগেনস্ট দ্য ওয়াল অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য অটোম্যান। যে সাইডটাই নিয়ারেস্ট দ্য অটোম্যান, সেই অটোম্যানটা কোন দিকে ছিল? রাইট সাইডে ছিল। সেই রাইট সাইডের দেয়ালের এগেনস্টে কী আছে? একটা ওয়াশ স্ট্যান্ড আছে, একটা মনে করো একটা বেসিন আছে, ঠিক আছে। কোন সাইডটাই? না রাইট সাইডটাই, যেদিকে সেই অটোম্যান ছিল, ঠিক আছে, অটোম্যান অ্যান্ড উইন্ডো যেদিকে ছিল। কনসিস্ট অফ অ্যান এনামেলড আয়রন বেসিন, সেখানে একটা বেসিন আছে, আয়রন বেসিন। কনসিস্ট অফ অ্যান এনামেলড আয়রন বেসিন। এনামেল মিনস হচ্ছে কোনো লোহার উপরে কোনো ধাতুর কভার দেওয়া, যেটাকে আমরা বলি না এনামেল, সেটা, ঠিক আছে। এনামেল আয়রন বেসিন, সেখানে একটা আয়রন বেসিন আছে। উইথ এ পেইল বিনিথ ইট। পেইল মিনস হচ্ছে বালতি, সেখানে একটা বালতি বিনিথ ইট, এবং সেই বেসিনটার নিচে একটা বালতি আছে। মানে এখনকার বেসিনগুলো কী হয়, আমরা সাধারণত জল ব্যবহার করলে পাইপ লাগানো থাকে, পাইপ দিয়ে বাইরে চলে যায়, হয়তো তখন ছিল না, সেখানে একটা বালতি ছিল, যে বেসিনে কিছু বা ওয়াশ স্ট্যান্ডে কিছু ব্যবহার করলে যেন সেই জলটা বালতিতে এসে পড়ে, ঠিক আছে, এরকম একটা। উইথ এ পেইল বিনিথ ইট ইন এ পেইন্টেড মেটাল ফ্রেম, সেখানে একটা পেইন্টেড মেটাল ফ্রেম তৈরি করা ছিল, সেই ফ্রেমের মধ্যে একটা বালতি রাখা ছিল, ঠিক আছে। অ্যান্ড এ সিঙ্গেল টাওয়াল অন দ্য রেল অ্যাট দ্য সাইড, এবং সাইডে একটা টাওয়াল রাখার জায়গা করা ছিল, ঠিক আছে। তারপরে দেখো দ্য ড্রেসিং টেবিল, এটা কিন্তু সেটিং কিন্তু, ঠিক আছে। ড্রামা শুরু করার আগে আমাদের যে সেটিং করতে হয়, মনে করে একটা স্টেজে ড্রামা হচ্ছে আর সেখানে পারফর্ম করা হবে স্টেজে, তো সেটাকে আগে সেটিং করতে হয় না, জিনিসগুলো সব সাজাতে হয়। তো এটা কিন্তু অ্যাক্ট 1-এর সেটিং, ঠিক আছে। দ্য ড্রেসিং টেবিল, গলার একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, একটু তোমরা মানিয়ে নিও। আমি একটু আসতে বলছি, ঠিক আছে। দ্য ড্রেসিং টেবিল, এবং সেখানে একটা ড্রেসিং টেবিল আছে বিটুইন দ্য বেড অ্যান্ড দ্য উইন্ডো, এবং যে বেডটা যেখানে আছে, একটা বেড আছে, সেই বেড অ্যান্ড উইন্ডোটা আমরা দেখেছিলাম, রাইট সাইডে উইন্ডো আছে, এবং সেই উইন্ডো এবং বেডের মাঝখানে কী আছে? একটা ড্রেসিং টেবিল আছে। ইজ অ্যান অর্ডিনারি পাইন টেবিল, সেই ড্রেসিং টেবিলটা অর্ডিনারি পাইন টেবিল মিনস হচ্ছে পাইন কাঠের তৈরি একটা টেবিল, ঠিক আছে। কভার্ড উইথ আ ক্লথ অফ মেনি কালার্স, এবং সেই টেবিলটাকে বিভিন্ন কালারের কাপড় দিয়ে কভার করা আছে। উইথ অ্যান এক্সপেন্সিভ টয়লেট মিরর অন ইট, এবং সেটার উপরে, সেই ড্রেসিং টেবিলটার উপরে একটা এক্সপেন্সিভ টয়লেট মিরর, সেই একটা মিরর মিনস হচ্ছে আয়না, এক্সপেন্সিভ একটা আয়না লাগানো আছে, ঠিক আছে। দ্য ডোর ইজ অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য বেড, এবং বেডটা যে সাইডে ছিল, দ্য ডোরটা সেই সাইডের দিকে আছে, সেই তার কাছাকাছি আছে, ঠিক আছে। দ্য ডোর ইজ অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য বেড, বেডের সাইডের দিকে দরজাটা আছে। অ্যান্ড দেয়ার ইজ এ চেস্ট অফ ড্রয়ার্স বিটুইন,
এবং সেখানে চেস্ট অফ ড্রয়ার্স আছে। চেস্ট অফ ড্রয়ার্সটা কি, মানে একটা কাঠের তৈরি মনে করো একটা টেবিল মতো, সেই টেবিলে প্রচুর অনেকগুলো যে ড্রয়ার সিস্টেম থাকে না, ড্রয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে চেস্ট অফ ড্রয়ার্স, ঠিক আছে। সেখানে চেস্ট অফ ড্রয়ার্স আছে বিটুইন, কোথায় যেন, দ্য দ্য ডোর ইজ অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য বেড অ্যান্ড দেয়ার ইজ এ চেস্ট অফ ড্রয়ার্স বিটুইন, ঠিক আছে। দ্য চেস্ট অফ ড্রয়ার্স the chest of drawers is also covered by a variegated native cloth, এবং সেই চেস্ট অফ ড্রয়ার্সটাও ভ্যারিগেটেড কালার, ভ্যারিগেটেড নেটিভ ক্লোথ, ভ্যারিগেটেড নেটিভ ক্লোথ মিনস হচ্ছে, ভ্যারিগেটেড মিনস হচ্ছে বিভিন্ন কালার, ঠিক আছে, বিভিন্ন কালারের তৈরি কোনো একটা কাপড় দিয়ে, ভ্যারিগেটেড নেটিভ ক্লোথ দিয়ে সেটাকে কভার করা আছে, ঠিক আছে, চেস্ট অফ ড্রয়ার্সটা। অ্যান্ড অন ইট দেয়ার ইজ এ পাইল অফ পেপার ব্যাকড নভেলস, এবং তার উপরে কিছু নভেলস আছে, এ বক্স অফ চকলেট ক্রিমস, এবং সেই এগুলো কিন্তু চেস্ট অফ ড্রয়ার্সের কথা বলা হচ্ছে। তার উপরে কিছু নভেল আছে, বক্স অফ চকলেট ক্রিমস, চকলেট ক্রিমের বক্স আছে, অ্যান্ড এ মিনিয়েচার এসেল, এই যে মিনিয়েচার এসেল, মিনিয়েচার মিনস হচ্ছে ছোট, এসেল মিনস হচ্ছে ফটো ফ্রেম, উইথ এ লার্জ ফটোগ্রাফি অফ অ্যান এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার। একটা সেখানে সেই চেস্ট অফ ড্রয়ার্সের উপরের দিকে একটা ফটো ফ্রেম আছে, ছোট একটা ফটো ফ্রেম আছে, যেখানে একটা ফটোগ্রাফি অফ এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার, যেখানে একটা এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসারের ফটোগ্রাফি আছে। এই এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসারটাকে, এটা হচ্ছে নান আদার দ্যান সার্জিয়াস সারানফ, ঠিক আছে, রাইনার ঘরে আছে সার্জিয়াস সারানফের সেই ফটোগ্রাফি। কি বলছে, হুজ লফি বিয়ারিং অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্স ক্যান বি ফেল্ট ইভেন ফ্রম দ্য পোর্ট্রেট। বলছে হুজ লফি বিয়ারিং, যার সেই লফি বিয়ারিং মিনস হচ্ছে তার সাবলিম যে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, লফি বিয়ারিং মিনস হচ্ছে আমরা বলতে পারি তার সাবলিম অ্যাপিয়ারেন্স, তার যে উচ্চ মহিমান্বিত অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্স, এবং তার আকর্ষণীয় দৃষ্টি ক্যান বি ফেল্ট ইভেন ফ্রম দ্য পোর্ট্রেট, এমনকি ছবি দেখেই সেটা বোঝা যায়, ঠিক আছে, তার ছবি থেকেই তার এই যে লফি বিয়ারিং, ম্যাগনেটিক গ্ল্যান্স, এগুলো ছবি থেকেই ফিল করা যাচ্ছে, ঠিক আছে। দ্য রুম ইজ লাইটেড বাই আ ক্যান্ডেল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। রুমটাকে কীভাবে লাইটেড করা ছিল, কিসের দ্বারা আলোকিত করা ছিল। দ্য রুম ইজ লাইটেড বাই এ ক্যান্ডেল অন দ্য চেস্ট অফ ড্রয়ার্স, চেস্ট অফ ড্রয়ার্সের উপরে একটা ক্যান্ডেল ছিল, সেটা দ্বারা রুমটা লাইট আসছিল। অ্যান্ড আদার অন দ্য ড্রেসিং টেবিল, এবং আর একটা ক্যান্ডেল ছিল ড্রেসিং টেবিলে, উইথ এ বক্স অফ ম্যাচেস বিসাইড ইট, এবং সেই ক্যান্ডেলটার পাশে আর একটা ম্যাচ বক্স রাখা ছিল। বুঝে গেল? চলো পরে যাই। The window is hinged doorwise and stands wide open. Window জানলাটা is hinged. Hinge means হচ্ছে ঝোলানো, ঠিক আছে, স্ক্রু দিয়ে ঝোলানো। The window is hinged doorwise. ডোরওয়াইজ উইন্ডোটাও ঝোলানো আছে, মানে ডোরওয়াইজ লাগানো আছে আর কি। অ্যান্ড স্ট্যান্ডস ওয়াইড ওপেন, এবং সেটাকে খোলা রাখা আছে, জানলার একটা সেখানে আছে, সেটা ডোরওয়াইজ ডোরের মতো করে লাগানো আছে, এবং সেটা খোলা আছে জানলাটা, ঠিক আছে। আউটসাইড এ পেয়ার অফ উডেন শাটার্স ওপেনিং আউটওয়ার্ডস অলসো স্ট্যান্ড ওপেন, এবং সেই জানলাটার আউটসাইড বাইরের দিকে এ পেয়ার অফ উডেন শাটার্স, একটা উডেন শাটার, ওপেনিং আউটওয়ার্ডস একটা উডেন শাটার লাগানো আছে, যেটা ওপেনিং আউটওয়ার্ডস, যেটা খোলে কোথায় না বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে খোলে। অলসো স্ট্যান্ড ওপেন, সেটাও খোলা আছে, মানে একটা জানলা আছে, তো মনে করো একটা জানলা, কাঠের জানলা একটা আছে, তার একটা দুটো লেয়ার আছে সেখানে, ঠিক আছে, একটা শাটার টাইপের আর একটা, মনে কর কিছু কিছু বাড়িতে দেখবে আমাদের এদিকে কিছু কিছু আগেকার বাড়িতে এরকম জানলা দেখা যায়, দুটো লেয়ার থাকে, ঠিক আছে। তো সেই দুটো লেয়ার দুটো এরকম বাইরের দিকে খোলে, ঠিক আছে, দুটোই বাইরের দিকে খোলে, এবং সেই জানলাটা আপাতত খোলা অবস্থাতেই আছে। অন দ্য ব্যালকনি আ ইয়াং লেডি, এবং সেই ব্যালকনিতে একজন ইয়াং লেডি, মানে সেই রাইনা আছে, ঠিক আছে,
রায়না আছে ইন্টেন্সলি কনসিয়াস অফ দ্য রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট, এবং সেই রাতের রোম্যান্টিক বিউটি সম্পর্কে সে ইন্টেন্সলি কনসিয়াস, যথেষ্ট সচেতন। রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট বলতে কি, সেই ব্যালকনিতে দাঁড়াইয়ে রাতের আকাশে পিক অফ ভলকানে বরফ জমেছে, তার উপরে তারার লাইট পড়ছে, সেগুলো জল জল করছে, তো একটা রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট, ঠিক আছে। অ্যান্ড অফ দ্য ফ্যাক্ট হার ওন ইউথ অ্যান্ড বিউটি আর পার্ট অফ ইট, এবং এটাও সত্য যে তার ইউথ মানে এই যে একজন ইউথ মহিলা অ্যান্ড তার বিউটি আর পার্ট অফ ইট, ঠিক আছে। এবং এই যে রোম্যান্টিক এই যে একটা বিউটি তৈরি হয়েছে, এটার অংশ কিন্তু ওই যে রায়না আছে, রায়নার যে বিউটি এবং তার যে মানে একটা সেই কি বলা যায়, মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা রোম্যান্টিক একটা সেই বাড়িতে, সেখান থেকে একটা বলকানস দেখা যাচ্ছে, পড়েছে, ঠিক আছে, মানে বরফ পড়েছে, সেটাতে তার উপরে চাঁদের আলো পড়ছে, তারার আলো পড়ছে, সেটাকে উজ্জ্বল দেখাচ্ছে, এবং একটা সেই ব্যালকনিতে একটা সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। এই সব কিছু মিলেই একটা রোম্যান্টিক বিউটি কিন্তু তৈরি হয়েছে। তাই বলছে এখান থেকে দেখো, বলছে ইন্টেন্সলি কনসিয়াস অফ দ্য রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট অ্যান্ড অফ দ্য ফ্যাক্ট, এবং এটাও সত্য যে দ্যাট হার ওন ইউথ অ্যান্ড বিউটি আর পার্ট অফ ইট, তার ইউথ এবং বিউটি সেটাও কিন্তু এই যে রোম্যান্টিক বিউটি এরই একটা পার্ট। বুঝে গেল? ইজ গেজিং অ্যাট দ্য স্নোই বলকানস, গেজিং মিনস এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যাট দ্য স্নোই বলকান, সেই বলকানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কে না, রায়না পেটকভ। শি ইজ কভার্ড বাই এ লং ম্যান্টেল অফ ফার্স, শি ইজ কভার্ড বাই এ লং ম্যান্টেল, ম্যান্টেল মিনস হচ্ছে পোশাকের উপরে ওভারকোট, যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, একটা ম্যান্টেল পরে আছে অফ ফার্স, ফার্স মিনস পশমের তৈরি। worth on a moderate estimate about 3 times the furniture of a room, এবং এই যে ম্যান্টেলটার দাম বলছে অ্যাবাউট 3 টাইমস দ্য ফার্নিচার অফ আ রুম, তার রুমে যে ফার্নিচারগুলো আছে তার থেকে 3 গুণ দাম বেশি, ঠিক আছে, এই ম্যান্টেলটার দাম। তারপরে দেখো এক্ষুনি ক্যাথরিন মানে তার মা এন্টার করবে, ঠিক আছে। বলছে হার রেভারি ইজ ইন্টারাপ্টেড বাই হার মাদার, সে যে একটা রেভারি মিনস হচ্ছে দিবা স্বপ্ন, সে যে একটা স্বপ্ন, এই যে রোম্যান্টিক, সে মানে রোম্যান্টিসিজমে আসক্ত, সে রোম্যান্টিসিজমে ডুবে আছে, তাই বলছে একটা সে রেভারি, একটা দিবা স্বপ্নের মধ্যে আছে। আর রেভারি ইজ ইন্টারাপ্টেড, তার সেই রেভারি ইন্টারাপ্টেড মিনস হচ্ছে আমরা বলি যে ইন্টারফিয়ার থেকে ইন্টারাপ্টেড এসছে, মানে বিরক্ত করা, ঠিক আছে। হার রেভারি ইজ ইন্টারাপ্টেড বাই হার মাদার, তার রেভারিটা ইন্টারাপ্ট করলো কে, তার মাদার ক্যাথরিন পেটকভ, এ উম্যান ওভার 40, এ উম্যান ওভার 40 মানে 40 বছর যার বয়স পার হয়ে গেছে, কারণ এই ক্যাথরিন পেটকভের। ইম্পেরিয়াসলি এনার্জেটিক, সে মহিলা খুবই এনার্জেটিক, উইথ ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার, যে হেয়ারগুলো ম্যাগনিফিসেন্ট, ঠিক আছে, আকর্ষণীয় ব্ল্যাক কালো হেয়ার, অ্যান্ড আইসটাও সেরকম ব্ল্যাক, ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক আইস। হু মাইট বি এ ভেরি স্প্লেন্ডিড স্পেসিমেন্স মিনস হচ্ছে নমুনা, হু মাইট বি এ ভেরি স্প্লেন্ডিড স্পেসিমেন অফ দ্য ওয়াইফ অফ আ মাউন্টেন ফার্মার, যাকে দেখে একজন মাউন্টেন ফার্মারের মতো মনে হয়। এই ক্যাথরিন পেটকভকে দেখে একজন মাউন্টেন ফার্মারের মতো মনে হয়, বাট ইজ ডিটারমাইন্ড টু বি এ ভিয়েনিজ লেডি, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ টু বি এ ভিয়েনিজ লেডি, সে একজন ভিয়েনিজ লেডি হতে চায়, সে ভিয়েনাদের মতো হতে চায়, ঠিক আছে, অস্ট্রিয়ানদের মতো হতে চায়, যারা ওয়েস্টার্ন কালচারটাকে ফলো করে তাদের মতো হতে চায়, বাট তাকে দেখে মনে হয় মাউন্টেন ফার্মারের একজন স্ত্রী, ঠিক আছে। অ্যান্ড টু দ্যাট এন্ড ওয়ার্স আ ফ্যাশনেবল টি গাউন অন অল অকেশন, এবং তাকে দেখা যায় যে সব অকেশনেই একটা ফ্যাশনেবল টি গাউন পরে থাকে, ঠিক আছে। টি গাউন মিনস হচ্ছে রাতের বেলা টাইপের মেনলি যে ড্রেসগুলো পরা হয়, একটু বড় টাইপের, ওই আমরা একটুখানি আগে পড়লাম যে ম্যান্টেল ফার্স, সেরকমটা ঠিক না, আবার সেরকমটাই, তো টি গাউন সবসময় পরে থাকেন এই মহিলা।
কে না ক্যাথরিন পেটকফ, ঠিক আছে। তারপরে দেখো এবার ক্যাথরিনের আমরা ফার্স্ট স্পিচ পাচ্ছি এখানে। ক্যাথরিন এন্টারিং হ্যাস্টিলি, তাড়াতাড়ি, হ্যাস্টিলি মিনস তাড়াতাড়ি, তাড়াতাড়ি এন্টার করছে, ফুল অফ গুড নিউজ, গুড নিউজ আছে তার কাছে, আনন্দের একটা খবর নিয়ে এন্টারিং হ্যাস্টিলি, তাড়াতাড়ি। রায়না শি প্রোনাউন্সেস ইট রাহ এনা, সে রায়নাকে প্রোনাউন্স করে এইভাবে রাহ এনা, রাহ এনা এরকমভাবে, হ্যাঁ। শি প্রোনাউন্সেস ইট রাহ এনা উইথ দ্য স্ট্রেস অন দ্য ই, ডবল ই এর উপরে সে স্ট্রেস দেয়, ঠিক আছে। রাহেনা এরকমভাবে কথা বলে। তারপরে দেখো রাহেনা শি গোজ টু দ্য বেড, সে বেডের কাছে গেল, মানে সে ভেবেছিল যে রায়না হয়তো বেডের ওখানে আছে, তাই বেডের ওখানে গেল, এক্সপেক্টিং টু ফাইন্ড রায়না দেয়ার, এবং সে এটাই এক্সপেক্ট করেছিল যে রায়না হয়তো বেডে আছে, তাই সে বেডের ওখানে গিয়েছিল। সেখানে যখন নেই, সে গিয়ে দেখলে সেখানে নেই, বলছে হোয়াই, হোয়ার মানে কোথায় তুমি। রায়না লুকস ইনটু দ্য রুম, তারপরে এই আওয়াজ হচ্ছে দেখে রায়না ঘরের দিকে একটু দেখলো সেই ব্যালকনি থেকে, বলছে হেভেন্স চাইল্ড আর ইউ আউট ইন দ্য নাইট ইয়ার ইনস্টিড অফ ইউ সরি হেভেন্স চাইল্ড আর ইউ আউট ইন দ্য নাইট ইয়ার ইনস্টিড অফ ইন ইয়োর বেড, বলছে তুমি এই রাতে এই অবস্থাতেই তুমি তোমার বেডে থাকার পরিবর্তে তুমি এরকম বাইরে আছো। হেভেন্স চাইল্ড, ওহ মাই চাইল্ড এরকম বলতে পারি, হ্যাঁ, বা ওহ গড এরকম, এই সেন্সে হেভেন্স চাইল্ড বলছে। আর ইউ আউট ইন দ্য নাইট ইয়ার ইনস্টিড অফ ইন ইউর বেড ইউ ক্যাচ ইউর ডেথ, ইউ ক্যাচ ইউর ডেথ মিনস হচ্ছে তোমার তো শরীর খারাপ হবে, হ্যাঁ, তোমার তো সর্দি লাগবে, তো এরকম ঠান্ডা ওয়েদারে তুমি ঘরে থাকার কথা, সেখানে বাইরে গেছো। বলছে লোকা টোল্ড মি ইউ ওয়ার অ্যাসলিপ, লোকা আমরা নামটা পেলাম, বলছে লোকা আমাকে বলেছে তুমি ঘুমিয়ে পড়েছো। লোকা হচ্ছে রায়নার ফিমেল সার্ভেন্ট, গট ইট। আমার সরি গলার একটু কিন্তু অসুবিধে হচ্ছে, তোমাদের হয়তো একটু অসুবিধে হতে পারে, বাট নেক্সট দিন থেকে চেষ্টা করব যাতে অসুবিধাটা না হয়, ঠিক আছে। তো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে, আজকে খুব বেশি করব না, আর একটু দেখি, হ্যাঁ। তখন রায়নার ফার্স্ট স্পিচ, ওটা ক্যাথরিনের ফার্স্ট স্পিচ পেলাম, এবার রায়না বলছে, রায়না কামিং ইন, সে আসছে, ঠিক আছে। আই সেন্ট হার অ্যাওয়ে, বলছে হ্যাঁ সেই লোকের কথা বলছে, আমি তাকে চলে যেতে বলেছি। আই ওয়ান্টেড টু বি অ্যালোন, আমি জাস্ট একটু অ্যালোন হতে চাই। দ্য স্টার্স আর সো বিউটিফুল, স্টার্সগুলো দেখো কত বিউটিফুল। হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি, তুমি এই যে আমাকে ডাকছো খুঁজছো, বিষয়টা কি। ক্যাথরিন সাচ নিউজ, দেয়ার হ্যাজ বিন আ ব্যাটেল, একটা যুদ্ধ, ঠিক আছে, একটা যুদ্ধের একটা নিউজ আছে, সাচ নিউজ। রায়না ইন হার আইজ ডিলেটিং, রায়না তার চোখগুলো যুদ্ধের কথা শুনে, এই দেখেছো এই যুদ্ধের কথা শুনে তার চোখগুলো একটু ডাইলেটিং, বড় বড় করে, মানে সে মানে খুব কৌতূহলবশত। শি থ্রোজ দ্য ক্লক অন দ্য অটোম্যান, she throws the clock on the ottoman and comes eagerly to Catherine in her নাইট গাউন, এবং সে সেই যুদ্ধের কথা শুনে সেই ক্যাথরিনের দিকে এগিয়ে আসলো। বলছে ফর প্রেটি গার্মেন্ট বাট এভিডেন্টলি দ্য অনলি ওন শি হ্যাজ ওন, এটা তোমাদের তোমরা যারা বই যদি দেখো সেখানে হয়তো এগুলো নেই, ঠিক আছে, এটা এইটুকু নেই, তো এটা দরকার নেই, ঠিক আছে। ক্যাথরিন আ গ্রেট ব্যাটেল অ্যাট স্লিপনিৎজা, স্লিপনিৎজা হচ্ছে সেই বুলগেরিয়ার একটা জায়গা, সেখানে এই যে যুদ্ধটা বাদে বলছে গ্রেট ব্যাটেল অ্যাট স্লিপনিৎজা, সেখানে বলছে স্লিপনিৎজার সেই যুদ্ধের ঘটনা, আ ভিক্টরি অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস, এবং সেখানে আমাদের জয় হয়েছে, এবং সেটা কার দ্বারা জয় হয়েছে, কার জন্য, সার্জিয়াসের জন্য আমাদের সেখানে জয় হয়েছে। রায়না উইথ এ ক্রাই অফ ডিলাইট, আনন্দে একেবারে কেঁদে মতো, র্যাপচুরাসলি, ওহ, ঠিক আছে, ওহ মাদার। দেন উইথ সাডেন অ্যাংজাইটি, তারপরে হঠাৎ করে একটু উদ্বিগ্ন মতো হয়ে, ইজ ফাদার সেফ, বলছে বাবা কি ঠিক আছে। তো যুদ্ধের কথা শুনে সে কৌতূহল হয়ে গেল, আমরা প্রথমে দেখলাম রায়না ক্যাথরিনের মুখে যুদ্ধের কথা শুনে কৌতূহল হয়ে গেল, এবং তারপরে সে সেটার জন্য শোনার জন্যে আরও উদ্গ্রীব হয়ে উঠলো। তারপরে ক্যাথরিন যখন সেই স্লিপনিৎজার কথা, ব্যাটেলের কথা বলছে, এবং সেখানে বলছে সেখানে আমাদের জয় হয়েছে, এবং জয়টা হয়েছে সার্জিয়াসের দ্বারা, তখন রায়না উইথ এ ক্রাই অফ ডিলাইট, রায়না একটু যেন আনন্দে কেঁদে ফেলেছে, মানে এই রায়নার ফিয়ান্সে কে, সার্জিয়াস, ঠিক আছে।
তখন র্যাপচারাসলি বলছে ওফ মাদার, দেন উইথ সাডেন অ্যাংজাইটি, মানে আনন্দে কিছু একটা বলতে যাচ্ছিলো, তারপরে উইথ একটু হঠাৎ বাবার কথা মনে পড়লো, তাই বলছে উইথ সাডেন অ্যাংজাইটি, একটু চিন্তিত হয়ে, ইস ফাদার সে, বলছে বাবা কি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ক্যাথরিনের একটা স্পিচ আমরা করি, তারপরে পরের থেকে করব, ঠিক আছে। তো বলছে বাবা কি ঠিক আছে, বলছে ক্যাথরিন অফ কোর্স, হি সেন্ডস মি দ্য নিউজ, সেই তো আমাকে এই খবরটা পাঠিয়েছে। সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য ওয়ার, সার্জিয়াস হচ্ছে সেই মোমেন্টের, সেই সময়ের হিরো, এই যে আমি বলছিলাম না তোমাদের, সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য ওয়ার, দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট, এবং সেই রেজিমেন্টের আইডল, রেজিমেন্ট হচ্ছে আর্মিদের যে রেজিমেন্ট হয়, সেই রেজিমেন্টের আইডল হচ্ছে সার্জিয়াস। আইডল মিনস আমি তোমাদের বলেছিলাম যে যে ব্যক্তিকে মানে পূজনীয় যে ব্যক্তি, ঠিক আছে। তো সার্জিয়াসের দ্বারা যেহেতু যুদ্ধটা জিতে গেছে, স্লিপনিটজার ব্যাটেলটা, তাই বলছে সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য ওয়ার, দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট। ওকে, তো এখানেই শেষ করছি আমরা, আমার গলাটা ঠিক ভালো লাগছে না, আমরা পরে এখান থেকে শুরু করব, ঠিক আছে, রায়নার স্পিচ থেকে শুরু করব। ওকে, তো চেষ্টা করলাম যতটা ভালোভাবে বোঝানোর, তবে গলাটা একটু অসুবিধা হচ্ছে, না হলে হয়তো আরও একটু ভালোভাবে কিছু বোঝাতে পারতাম। আর বিশেষ করে বিষয়টা হচ্ছে, যখন ড্রামাটা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে টাইমটাকে আমাদের দেখতে হবে, এটা একটা ড্রামা যথেষ্ট বড় হয়ে থাকে, সেগুলোকে আমাদের শেষ করতে হবে, ঠিক আছে। তো যেখানে যেখানে যেগুলো একেবারে না বললেই নয়, আমি অবশ্যই সেগুলো বলবো, ঠিক আছে। লাইন বাই লাইন আমরা অ্যানালিসিস তো করছি, তো যেখানে যেখানে বেশি করে বলার দরকার আছে অবশ্যই বলবো, যেগুলো অতটা ইম্পর্টেন্ট না সেগুলো আমরা জাস্ট মিনিং করে সেখান থেকে চলে যাব, ঠিক আছে, কারণ আমাদের ড্রামাটা শেষ করতে হবে। ওকে, তো এখানে শেষ করছি। আর যারা তোমরা ফেসবুক গ্রুপে জুড়ে যেতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জুড়ে যাও, সেখানে কোশ্চেন আলোচনা করা হয়, ঠিক আছে, বিভিন্ন আপডেট হওয়া যায়। ফেসবুকের একটা হোয়াটসঅ্যাপের একটা তোমরা গ্রুপ পেয়ে যাবে, সেখানেও জুড়ে যেতে পারো, সেখানেও বিভিন্ন রকম আলোচনা বা আপডেট দেওয়া হয়, ঠিক আছে। আর যদি কেউ মনে করো যে তোমরা যে না পেড কোর্স ভর্তি হতে চাও, তাহলে তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, আমাকে মেসেজ করবে, আমি ডিটেলস সেখানে তোমাদেরকে বলে দিতে পারবো, ঠিক আছে। আর একটা কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এটা করতেই হবে অবশ্যই, কারণ দেখো তোমরা লাইক না করলে আমি বুঝবো কী করে যে তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তোমাদের যদি ভালো না লাগে, তোমরা যদি যখনই লাইক বা কমেন্টস করবে, তখন কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করতে আরও বেশি মানে এনার্জি পাই আমরা, ঠিক আছে। তো অবশ্যই লাইক কমেন্টস তোমাদেরকে করতে হবে, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করবে কেমন লাগলো, ঠিক আছে। তো এখানেই শেষ করছি আজকে।